Good afternoon, everyone. আমরা আজকে ক্লাস 8 এর ফিজিক্সের এনার্জি যে চ্যাপ্টারটা রয়েছে সেটা পুরোটা ডিসকাস করব। এনার্জি কি, তার সাথে ওয়ার্ক অ্যান্ড পাওয়ার সেই টপিক দুটোও রয়েছে, তার সাথে টাইপস অফ এনার্জি, তাদের কনভার্সন, এই পুরো জিনিসটাই আজকে আমরা ডিসকাস করব। তো চলো আমরা শুরু করে দিই। ফার্স্টে আমাদের এনার্জির আগে জানতে হবে ওয়ার্ক। ওয়ার্ক কোনটাকে বলবো? ওয়ার্ক এই পুরো জিনিসটাকে আমরা দুটো ভাবে ডিফাইন করতে পারি। কিরকম? একটা হচ্ছে যখন কোনো একটা বডি বা কোনো একটা অবজেক্ট ইট চেঞ্জেস ইটস পজিশন অর স্টার্টস টু মুভ। কখন? কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করার পরে। তাহলে কোনো একটা অবজেক্ট এখানে রয়েছে, এটা স্ট্যাটিক পজিশনে রয়েছে, মানে এটা মুভ করছে না। আমি কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করার পরে দেখা গেল এই অবজেক্টটা মুভ করে এখানে চলে এলো। যদি এটা হয় দ্যাট মিন্স আমি ওয়ার্ক পারফর্ম করেছি। তাহলে এটা হচ্ছে একটা টাইপ, বা আমরা বলতে পারি একটা ওয়ে অফ ডিফাইনিং ওয়ার্ক। আরেকটা কি? ইফ দ্য ফোর্স অ্যাপ্লাইড অন আ বডি চেঞ্জেস ইটস শেপ অর সাইজ। আমি একটা রাবার ব্যান্ড নিয়েছি, রাবার ব্যান্ডটা এরকম ছিল। এবার আমি রাবার ব্যান্ডটাকে যখন স্ট্রেচ করছি উইথ অ্যাপ্লাইং মাই ফোর্স, রাবার ব্যান্ডটা আমি দেখলাম কিরকম লাগছে এখন দেখতে, একটু স্ট্রেচড হয়ে গেছে, মানে জিনিসটা এরকম স্ট্রেচড হয়ে গেছে। তাহলে আগে শেপ অ্যান্ড সাইজটা এরকম ছিল, এখন সেটা হয়ে গেছে একটু স্ট্রেচড ভার্সন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি এর শেপটা চেঞ্জ হয়েছে বা এর সাইজটা চেঞ্জ হয়েছে। তাহলে এখানেও আমি বলতে পারি যে এখানেও একটা ওয়ার্ক পারফর্ম করা হয়েছে। এই দুটো ভাবে আমরা ওয়ার্ককে ডিফাইন করতে পারি বা ওয়ার্ক পারফর্মড হয়েছে কিনা সেটাকে বুঝতে পারি। আরেকবার বলে দিচ্ছি, একটা হচ্ছে যদি তার স্টেটটা চেঞ্জ হয়, স্টেট বলতে সে একটা স্ট্যাটিক ফেজে রয়েছে, সেখান থেকে মুভ করছে, বা মুভ করছে সেটা স্ট্যাটিক ফেজে চলে আসলো, এরকম যদি কোনো চেঞ্জ হয় তখন আমরা বলতে পারি ওয়ার্ক করা হয়েছে। আর যদি কোনো অবজেক্ট বা সাবস্ট্যান্সের শেপ অর সাইজটা চেঞ্জ হয় তখনও আমরা বলতে পারি যে ওয়ার্ক করা হয়েছে। ফর এক্সাম্পল, এখানে এই বাচ্চা ছেলেটি একটা ওয়েট ক্যারি করছে। তো ওয়েটটা ক্যারি করছে মানে কি, আগে এটা নিচে রাখা ছিল নিশ্চয়ই। আমি যদি পয়েন্টারটা ইউজ করি, তো আগে এটা নিচে রাখা ছিল, সেখান থেকে ও এই ওয়েটটাকে ক্যারি করে উপরে তুলছে। তাহলে এটা আগে এই জায়গায় ছিল, এখন সেটা ও ক্যারি করে উপরে তুলেছে, তার মানে ও কিন্তু ওয়ার্ক পারফর্ম করেছে। নেক্সট, এই বাচ্চা ছেলেটি ও স্টেয়ার্স দিয়ে উপরের দিকে উঠছে। তাহলে ও যদি নিজে একটা অবজেক্ট হয়, তাহলে ও আগে এখানে ছিল, এখন 1 2 3 4 করে স্টেয়ার্স দিয়ে উপরে উঠছে, তার মানে কি ওর জায়গাটা চেঞ্জড হয়ে যাচ্ছে, বা ও আগে স্ট্যাটিক ফেজে ছিল এখন ও মুভিং ফেজে চলে গেছে। তো এটাও কিন্তু একটা ওয়ার্ক পারফর্ম করারই এক্সাম্পল। ওকে, নেক্সট আসছে কি ফুটবল, খুব ভালো এক্সাম্পল। ফুটবল বা ক্রিকেট বল মুভিং ফেজে ছিল, সেই বলটাকেই এই ছেলেটি যখন কিক করছে তখন দেখা যাচ্ছে বলটার ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, বলটার স্পিড চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানেও কিন্তু আমরা বুঝতে পারি যে এখানে ওয়ার্ক পারফর্ম করা হয়েছে। অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ এই যে রাবার ব্যান্ডটা ছিল, এটা স্ট্রেচড ভার্সনে ছিল, অ্যারো দেখা যাচ্ছে স্ট্রেচড ভার্সনে ছিল। এখন যেই ওটাকে ছেড়ে দিয়েছে, একটা এন্ড ছেড়ে দিয়েছে, এটা কিন্তু আগের জায়গায় শ্রিঙ্ক করে চলে এসছে। তাহলে আগে এটা স্ট্রেচড ছিল, এখন এটা শ্রিঙ্ক করে আগের জায়গায় চলে এসছে। তাহলে এটাও কিন্তু আমরা বলতে পারি ওয়ার্ক পারফর্ম করা হয়েছিল, তাই জন্যই এটা চলে এসছে এইখানে। এবার কেন চলে এসছে, কিভাবে চলে এসছে, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তো এটা গেল জাস্ট একটা ব্রিফ আইডিয়া অফ ওয়ার্ক। Now, no work is done if there is no change in position or motion even after applying force on an object. খুব ইম্পর্টেন্ট। আমাদের অনেক সময় মনে হয় যে আচ্ছা আমি তো কাজটা করেছি, কিন্তু সেটা অ্যাকচুয়ালি ওয়ার্ক পারফর্ম করা হয়নি। কিরকম? আমি একটা দেওয়ালকে, ইফ আই অ্যাম পুশিং আ ওয়াল, তাহলে ওয়ালটা কি মুভ করবে? আমার তো অতটা মানে পুশ করার মতন ক্ষমতাই নেই কোনো একটা ওয়ালকে, বা পুল করার মতনও ক্ষমতা নেই। তাহলে ইফ আ পার্সন পুশেস আ ওয়াল, সেখানে কিন্তু কোনো রকম তার পজিশন চেঞ্জ হয় না। কার? না সেই ওয়ালটার।
কোনো রকম পজিশন চেঞ্জ হচ্ছে না বা কোনো রকম মোশন চেঞ্জ হচ্ছে না, তাহলে এখানে সে যতটাই পুশ করুক না কেন এখানে কিন্তু কোনো রকম ওয়ার্ক পারফর্মড হচ্ছে না। কেন? কারণ আমাকে ওয়ার্ক পারফর্ম করতে গেলে যেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিলড হতে হয় তার মধ্যে একটা হচ্ছে যে যেই অবজেক্টটা নিয়ে কাজ হচ্ছে, মানে এখানে এই ওয়ালটা, সেই অবজেক্টটার হয় পজিশন চেঞ্জড হতে হবে বা শেপ অর সাইজ চেঞ্জড হতে হবে, বা তার যদি একটা আগে থেকেই মোশন থাকে মোশনটাও চেঞ্জ হবে, ইনক্রিজড হবে বা ডিক্রিজড হবে, তাহলেই আমি বলতে পারি যে ওয়ার্ক পারফর্ম করা হয়েছে। এখানে এটার কোনোটাই হচ্ছে না, কাজেই এটা ওয়ার্ক করা হয়নি। সেকেন্ড ওয়ান, এই জিনিসটা যদিও আমরা অনেকেই দেখি, তবে হ্যাঁ এখানে দেখা যায় যে একটা ফোর হুইলারকে যদি পিছন থেকে কেউ পুশ করে জেনারেলি কিছুটা হলেও মুভ করে, কিন্তু কেউ যদি একটা লরিকে বা একটা বড় ট্রাককে বা বড় একটা বাসকে যদি একজন পিছন থেকে পুশ করে, ওটার কি কোনো মুভমেন্ট হবে? আশা করা যায় হবে না। কাজেই পার্সন পুশিং আ কার, তাহলে এই যে অবজেক্ট, এখানে অবজেক্টকে পার্সন নাকি এই ফোর হুইলারটা? অবভিয়াসলি এই ফোর হুইলারটা। তাহলে এই পার্সন সে অনেকটা ফোর্স অ্যাপ্লাই করছে, কিন্তু দেখা গেল এখানে কোনো রকম মুভমেন্ট হচ্ছে না, বা এর মোশনের কোনো রকম চেঞ্জ হচ্ছে না, বা এর পজিশনের কোনো রকম চেঞ্জ হচ্ছে না, আর শেপ আর সাইজ তো চেঞ্জড হওয়ার কোনো ব্যাপারই নেই এখানে। কাজেই এখানেও কিন্তু কোনো রকম ওয়ার্ক হয়নি। থার্ড ওয়ান কি বলা হয়েছে? একজন কুলি, তিনি এই যে ওয়েটটা এটা ক্যারি করে চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন, তাহলে কিছুক্ষণ বাদে দেখা যাবে সে হাঁপিয়ে গেছে, তার কষ্ট হচ্ছে, কিন্তু তাও তিনি কিন্তু কোনো রকম ওয়ার্ক পারফর্ম করেননি। কেন? কারণ তিনি এই ওয়েটটাকে ক্যারি করে চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন। না তো এর পজিশন চেঞ্জ হয়েছে, কার? এই অবজেক্টটার, এই ওয়েটটার। না তো এর কোনো পজিশন চেঞ্জ হয়েছে, না তো কোনো মুভমেন্ট হয়েছে, শেপ সাইজও এখানে কোনো রকম চেঞ্জড হচ্ছে না। কাজেই তিনি যতই হাঁপিয়ে যান না কেন, যতই কষ্ট হোক না কেন, অ্যাকচুয়ালি ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে এখানে কিন্তু কোনো রকম ওয়ার্ক পারফর্ম করা হয়নি। বোঝা গেল? নাও there are some factors which affect the amount of work. কিরকম? একটা হচ্ছে ম্যাগনিটিউড আর একটা হচ্ছে ডিস্টেন্স। কিরকম? ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অ্যাপ্লাইড অন দ্য বডি, মানে কতটা জোরে আমি ফোর্সটা অ্যাপ্লাই করছি। এখানে একটা বল রয়েছে, আমি অল্প একটু ফোর্স অ্যাপ্লাই করলাম বা আমি অনেকটা জোরে ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে কোনটাতে বেশি এফেক্টিভ হবে? যখন আমি বেশি ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স যত বেশি হবে তার ওয়ার্কটাও কিন্তু তত বেশি হবে। তাহলে গ্রেটার দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স, গ্রেটার ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান। যত আমি বেশি জোরে কোন একটা জিনিসকে পুশ করব বা পুল করব, কাজটা কিন্তু তত বেশি হবে। মানে আমি ধরো অনেক সময় হয় যে ছোটাছুটি করতে গিয়ে একজন আরেকজনকে ধাক্কা মারলো, এটা যদিও উচিত না, বাট আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য বলছি। তো একজন গিয়ে যদি একজনকে ধাক্কা মারে তাহলে তার যতটা ক্ষতি হবে, দুজন গিয়ে ধাক্কা মারলে তার থেকে বেশি ক্ষতি হবে। এটা কিন্তু একেবারেই উচিত না, বাট আমি বোঝানোর জন্য বলছি, কারণ এই জিনিসটা আমরা কম বেশি সবাই ফেস করি, ধাক্কাধাক্কি হয় বন্ধুদের মধ্যে। তো একজন যদি অন্য একজনকে ধাক্কা মারে, যতটা ক্ষতি হবে, যতটা ফোর্স অ্যাপ্লাইড হবে বা যতটা ওয়ার্ক ডান হবে, দুজন মিলে যদি সেম কাজটা করে তার থেকে বেশি ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে এবং অ্যামাউন্ট অফ ওয়ার্কটাও কিন্তু বেশি হচ্ছে, রাইট? এটা কিন্তু একেবারেই রেকমেন্ডেড না যে রিয়েল লাইফে করে দেখো, হয়ে থাকে তাই আমি বোঝানোর জন্য বললাম। নেক্সট, দ্য ডিস্টেন্স মুভড বাই দ্য বডি ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। কিরকম? যত ডিস্টেন্সটা বেশি হবে, মোর ওয়ার্ক ইজ ডান ইন দ্যাট কেস। More work is done if the distance moved by the body in the direction of the force is more. এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ইন দ্য ডিরেকশন মানে কি? এখানে একটা কোনো অবজেক্ট রয়েছে, আমি এই দিক থেকে ফোর্স অ্যাপ্লাই করছি, যত ডিস্টেন্সটা বেশি হবে তত ওয়ার্কটাও বেশি হবে। কিন্তু আমি এই দিক দিয়ে ফোর্স অ্যাপ্লাই করছি, কিন্তু কোনো কারণে বা কোনো এক্সাম্পলের থ্রুতে এটা উল্টো দিকে বা অন্য দিকে চলে যাচ্ছে, যেটা আমরা একটু পরেই দেখতে পাবো যে পারপেন্ডিকুলারলি অনেক সময় চলে যায় অবজেক্ট। তো সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা। এক্ষেত্রে কি বলা হয়েছে, যে যেই দিকে ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে মুভমেন্ট অফ দ্য অবজেক্টকে সেই দিকেই হতে হবে, আদারওয়াইজ এটা অ্যাপ্লিকেবল হবে না। তাহলে যত বেশি ডিস্টেন্স
কভার করা যাবে তত বেশি ওয়ার্ক ডান হবে। নাও এবার একটা আমাদের ফর্মুলা মনে রাখতে হবে, ওয়ার্ক ডানের ফর্মুলা, কারণ এগুলো দিয়ে পরবর্তীকালে আমরা নিউমেরিক্যালস দেখব, এক্সাম পারপাসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স মুভড ইন দ্য ডিরেকশন অফ ফোর্স। তাহলে ফোর্স মানে কতটা আমি ফোর্স অ্যাপ্লাই করছি, মানে ওই সেই ম্যাগনিটিউডের ব্যাপারটা, কতটা আমি ফোর্স অ্যাপ্লাই করছি, দ্যাট ইজ মাল্টিপ্লাইড বাই দ্য ডিস্টেন্স মুভড ইন দ্য ডিরেকশন অফ ফোর্স। তাহলে আমি 5 মিটার গেলে যতটা না কাজ হচ্ছে বা যতটা ওয়ার্ক ডান হচ্ছে, নিশ্চয়ই 10 মিটার গেলে তার থেকে বেশি হবে, কারণ এটা তো মাল্টিপ্লিকেশনে রয়েছে। তো এটাকে যদি আমি ফিক্সড ধরি, এটা যদি 5 হয়, মাল্টিপ্লিকেশন করলে যেই ভ্যালুটা বেরোবে, প্রোডাক্টটা বেরোবে, এটা যদি 10 হয়, মাল্টিপ্লিকেশন করলে তার ভ্যালুটা বেশি হবে। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা বুঝতে পারছি যে যত আমার এই ডিস্টেন্সটা বেশি হচ্ছে তত ওয়ার্ক ডান সেটাও বেশি হবে, এবং ফোর্সও যদি বেশি হয় সেক্ষেত্রেও ওয়ার্ক ডান বেশি হবে। তাহলে ওয়ার্ক ডান এটাকে ডাব্লিউ দিয়ে ডিনোট করা হচ্ছে, ফোর্স হচ্ছে স্মল এফ অ্যান্ড ডিস্টেন্স হচ্ছে স্মল ডি। এখানে একটা অবজেক্ট রাখা হয়েছিল এ পজিশনে, অবজেক্ট একটাই বাট এ পজিশনে এটাকে রাখা হয়েছিল। আমি ফোর্স অ্যাপ্লাই করেছি এফ দিয়ে, দেখা গেল এটা কিছুটা দূরে গিয়ে এখানে এসে দাঁড়িয়ে পড়েছে। তাহলে এতটা ডিস্টেন্সও কভার করেছে, এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে কি ডি। তাহলে আমি যখন ওয়ার্ক ডান ক্যালকুলেট করব, কি করব, ফোর্স আমি যতটা অ্যাপ্লাই করেছি দ্যাট হ্যাজ টু বি মাল্টিপ্লাইড বাই ডি, মানে যতটা ডিস্টেন্স এখানে কভার করা হয়েছে। বোঝা গেল? তো এই ইকুয়েশনটা কিন্তু আমাদের লাগবে। নেক্সট, দ্য ওয়ার্ক ডান ইজ 0, যেটার কথা একটু আগেই আমি মেনশন করলাম, যে অনেক সময় দেখা যায় এই ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স এটা যদি অ্যাপ্লিকেবল না হয় তখন কিন্তু জিনিসটা অন্যরকম হয়ে যায়। কিরকম? ইফ দ্য বডি মুভস পারপেন্ডিকুলারলি টু দ্য ডিরেকশন অফ অ্যাপ্লাইড ফোর্স, আমি এই দিকে ফোর্স অ্যাপ্লাই করলাম কিন্তু তোমার ডিস্টেন্সটা এইদিকে কভার হলো, তাহলে কিন্তু আগের ফেনোমেনন, মানে ডিস্টেন্স যত বেশি হচ্ছে তত বেশি ওয়ার্ক ডান হচ্ছে, এটা একেবারেই ফলো করবে না, এবং তার সাথে দেখা যাবে ওয়ার্ক ডান ইজ অ্যাকচুয়ালি 0, কোনো ওয়ার্কই করা হয়নি। যতই আমি ফোর্স অ্যাপ্লাই করি, যতটাই ডিস্টেন্স কভার করা হোক না কেন, এক্ষেত্রে কোনো রকম ওয়ার্ক ডান হবে না। ফর এক্সাম্পল, রেভলিউশন অফ দ্য আর্থ অ্যারাউন্ড দ্য সান। কিরকম? এখানে ধরো সান রয়েছে, ঠিক আছে, আর এখানে আর্থ রয়েছে। সান কি করছে? আর্থটাকে নিজের দিকে এরকমভাবে অ্যাট্রাক্ট করছে, আর আর্থ কি করছে? অরবিটসের থ্রুতে এরমভাবে ঘুরছে, তাই তো? তাহলে সান যদি এইভাবে আর্থকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে, কিরকম হওয়ার কথা ছিল? যে আর্থ সানের দিকে চলে যাচ্ছে, তাহলে তো থাকতামই না আমরা কেউ, সেটা তো হচ্ছে না। কেন? কারণ আর্থের নিজের যে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স রয়েছে সেটাকে ইউজ করে ও কিন্তু এই অরবিটসের মধ্যে ঘুরছে, রাউন্ড অ্যান্ড রাউন্ড করে ঘুরছে। এবার যেহেতু এই সান যেই অ্যাট্রাকশন ফোর্সটা দিয়ে ওকে নিজের দিকে টানছে, আর আর্থের যে ফোর্সটা রয়েছে দুজন দুজনকে নালিফাই করে দিচ্ছে, ওই জন্য ওর পজিশনটা মেনটেন রয়েছে। পজিশন মেনটেন রয়েছে ইন দ্য সেন্স যে ও অরবিটের মধ্যেই থাকছে, অরবিট থেকে বেরিয়ে অন্য কোথাও চলে যাচ্ছে না। বোঝা গেল? এবার সান ওকে এই দিকে টানছে, আর্থ সবসময় এরকম পারপেন্ডিকুলারলি যায়, আবার পারপেন্ডিকুলারলি গিয়ে একটুখানি পজিশনটা চেঞ্জড হয়ে এখানে গেল, এই পজিশনের বেসিসে ও পারপেন্ডিকুলারলি যাবে। মানে প্রথমে ধরো এরকম ছিল, পারপেন্ডিকুলারলি ওর একটা যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, তো ও এখান থেকে গিয়ে এই জায়গাটায় এলো, তাহলে এই পজিশনে যেটা যেটা পারপেন্ডিকুলার সেই দিকে ও যাবে। আবার ধরো এদিকে গেল, আচ্ছা এখানে চলে আসলো, এই পজিশনের যে পারপেন্ডিকুলার পজিশন ও আবার সেখানে যাচ্ছে, মানে ধরো এইদিকে চলে গেল। তো এইভাবে ও রাউন্ড বা ইলিপ্টিক্যাল একটা ওয়েতে অরবিটের মধ্যে কিন্তু ও ঘুরছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সান ওকে যেই ফোর্সটা দিয়ে নিজের দিকে টানছে, অ্যাট্রাক্ট করছে, তার এগেনস্টে ও পারপেন্ডিকুলারলি ফোর্স অ্যাপ্লাই করে নিজের দিকে ঘুরছে, মানে অরবিটের মধ্যে ঘুরছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি কোনো ওয়ার্ক ডান হচ্ছে? হচ্ছে না। তাহলে রিভলিউশন অফ দ্য আর্থ অ্যারাউন্ড দ্য সান, দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন অন দ্য আর্থ বাই দ্য সান
is always normal to the direction of motion. এই normal মানে perpendicular, ঠিক আছে, এটা বলে দিই, পারপেন্ডিকুলার এটা যখন লাইটের ক্ষেত্রে থাকে তখন এখানে নর্মাল টার্মটা মেইনলি ইউজ করা হয়। তো আর্থকে সান যেই অ্যাট্রাকশনাল ফোর্স বা অ্যাট্রাকশন করছে যেই ফোর্সটা দিয়ে, দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ মোশন অফ দ্য আর্থ। আর্থ এইভাবে পারপেন্ডিকুলারলি যেতে 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 ও কিন্তু একটা অরবিটের মধ্যে ঘুরছে। ইফ আ কুলি ওয়ার্কস অন আ প্লেন উইথ অবজেক্টস অন হিজ হেড, তাহলে ভেবে দেখো কুলি একটা হেভি ওয়েট নিয়ে জিনিসপত্র নিয়ে হেঁটে যাচ্ছে, অনেকটা তার কষ্ট হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি হি ইজ নট ডুইং এনি ওয়ার্ক। কেন? কারণ কুলি বা আমরা নিজেদের কথাও যদি বলি, কোনো একটা ওয়েট ক্যারি করে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার অনেক কষ্ট হচ্ছে, একটা হেভি অবজেক্টকে নিয়ে আমাকে যেতে হচ্ছে, কিন্তু এক্ষেত্রেও আমি কোনো রকম ওয়ার্ক পারফর্ম করছি না, বা কুলি সে কোনো রকম ওয়ার্ক পারফর্ম করছে না। কেন? বিকজ ওয়ার্ক ডান বাই হিম ইজ এগেইনস্ট দ্য গ্র্যাভিটি উইচ ইজ পারপেন্ডিকুলার টু হিজ ওয়েট। তাহলে ওনাকে বা আমাকে গ্র্যাভিটি নিচের দিকে টানছে আর আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তাহলে এটাও তো একটা পারপেন্ডিকুলার পজিশন। এখানেও কিন্তু কোনো রকম ওয়ার্ক ডান হচ্ছে না, আমার কষ্ট হচ্ছে, বাট অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো ওয়ার্ক, কারণ এটা যেহেতু পারপেন্ডিকুলার পজিশনে এগিয়ে যাচ্ছে। তো এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের মনে হয় যে ওয়ার্ক হচ্ছে, বাট দের ইজ নো ওয়ার্ক ইন দ্য টার্মস অফ ফিজিক্স। কাজে এই দুটো কিন্তু খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে। নেক্সট ইজ ইউনিটস অফ ফোর্স। ফোর্সের ইউনিট আমরা কি করে মনে রাখতে পারি? সরি, এটা ফোর্স হবে না, এটা এনার্জি হবে, সরি ওয়ার্ক হবে, ঠিক আছে, টাইপিং মিস্টেক হয়েছে, এটা ওয়ার্ক হবে। কেন? কারণ ফোর্স দ্যাট ইজ ডিনোটেড বাই, বা তার ইউনিটটা এসআই ইউনিট হচ্ছে নিউটন। আচ্ছা, যদি আমরা আগে এই ইকুয়েশনটা দেখি, ডাব্লিউ অর ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স। তাহলে ফোর্সের এসআই ইউনিট কি? নিউটন। আর ডিস্টেন্সের কি? মিটার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ওয়ার্ক ডান, এটার এসআই ইউনিট হচ্ছে নিউটন মিটার, যেটাই এখানে লেখা আছে। এই নিউটন মিটারকে আমরা আরেকটা ভাষায় জুল বলতে পারি। কখন? না যখন আমরা এসআই ইউনিটে এটাকে ক্যালকুলেট করব বা বলবো। আচ্ছা, 1 জুল ইজ ইকুয়াল টু 1 নিউটন মাল্টিপ্লাইড বাই 1 মিটার। ওকে, ভেরি গুড। নাও এবার মেন যেটা ইম্পর্টেন্ট, 1 জুলের একটা ডেফিনেশন দেয়। 1 জুল ওয়ার্ক কখন হয়েছে বা 1 জুল ওয়ার্ক পারফর্ম করা হয়েছে, এটা আমরা কখন বলতে পারি? ইফ 1 নিউটন ফোর্স acting on an object moves it by 1 meter in the direction of the force। তাহলে কোনো একটা অবজেক্ট রয়েছে, তাকে যদি আমি 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে 1 মিটার ডিস্টেন্স কভার করাতে পারি, তাহলে আমি বলবো 1 জুল ওয়ার্ক পারফর্ম করা হয়েছে। কি বললাম? একটা অবজেক্ট রয়েছে, তার উপর যদি আমি 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে সেই অবজেক্টটাকে 1 মিটার ডিস্টেন্স কভার করাতে পারি, তাহলে আমি বলতে পারি 1 জুল ওয়ার্ক পারফর্ম করা হয়েছে। বোঝা গেল? আদার ইউনিটসের মধ্যে রয়েছে 1 কিলোজুল, মানে যেরকম আমরা গ্রাম, কিলোগ্রাম, মিটার, কিলোমিটার পড়ি, সেরকমই 1 জুল, সেটাকে যদি 1 কিলোজুল বলি হয়ে যাবে 1000 জুল। 1 মেগাজুল 10 টু দি পাওয়ার 6 জুল। 1 কেজিএফ ইজ ইকুয়াল টু 9.8 নিউটন। তার মানে 1 কেজিএফ মিটার ইজ ইকুয়াল টু 9.8 নিউটন মাল্টিপ্লাইড বাই 1 মিটার। আচ্ছা, ওখানে যেরকম আমরা নিউটন মিটার পেয়েছিলাম, জুলের অ্যাকচুয়াল আরেকটা টার্ম কি? নিউটন মিটার, এটাকে শর্টে আমরা জুল বলতে পারছি সায়েন্টিস্টের নামে। তো এখানে সেটা হয়ে যাচ্ছে নিউটনটাকে জাস্ট কেজিএফ দিয়ে রিপ্লেস করা হয়েছে। তো 1 কেজিএফ মানে হচ্ছে 9.8 নিউটন। তাহলে আমি 1 কেজিএফ এর জায়গায় লিখে দিচ্ছি, মানে এটা অ্যাকচুয়ালি আমরা এরম ভাবে বলতে পারতাম, সরি, 1 কেজিএফ মাল্টিপ্লাইড বাই 1 মিটার, এটা অ্যাকচুয়ালি এরকম ছিল।
তো আমরা কি করেছি, এই কেজিএফ এর ভ্যালুটাকে নিউটনের ভ্যালু দিয়ে রিপ্লেস করেছি। তার মানে 9.8 নিউটন ইন্টু 1 মিটার, তাহলে অ্যাকচুয়ালি সেটা কি হচ্ছে 9.8 জুল। বোঝা গেল? তো এই গেল আমাদের ওয়ার্কের একটা ধারণা। নেক্সট এবার চলে আসছে যেটা নিয়ে আমাদের চ্যাপ্টার, দ্যাট ইজ কল্ড এনার্জি। এনার্জি কোনটাকে বলবো? আমি কোনো একটা ওয়ার্ক পারফর্ম করতে পারছি তার এবিলিটি বা তার ক্যাপাসিটিকে। কিরকম? ফর এক্সাম্পল, আমি ধরো 2 দিন খাইনি, ঠিক আছে? তাহলে আমার মধ্যে সেরকম এনার্জি কি থাকবে কোনো একটা হেভি কাজ করার মতন? থাকবে না। আমরা এটা অনেকেই জানি যে আমরা খাই কেন? এনার্জি নেওয়ার জন্য, যাতে ওই এনার্জিটাকে অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন রকমের কাজকর্ম করতে পারি। তাহলে এনার্জি জিনিসটা অ্যাকচুয়ালি কি? দ্য ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক। আমরা যে কাজগুলো করছি সেটা করার মতন এবিলিটি বা ক্যাপাসিটি, এই জিনিসটাকেই বলা হচ্ছে এনার্জি। এবার দ্য ওয়ার্ক ডান অন দ্য বডি, কোনো একটা অবজেক্টের ওপর বা কোনো একটা এখানে না বডি আর অবজেক্ট কিন্তু ইন্টারচেঞ্জেবলি ইউজ করা হয়, তো যেটাই অবজেক্ট সেটাই বডি সেটাই সাবস্টেন্স, একই জিনিস। দ্য ওয়ার্ক ডান অন দ্য বডি ইজ স্টোরড ইন ইট ইন দ্য ফর্ম অফ এনার্জি। কোনো একটা অবজেক্টের ওপর যদি কোনো একটা কাজ করা হয়, সেই ওয়ার্কের যে এফেক্টটা সেটা সেই অবজেক্টের মধ্যে স্টোর করা থাকবে। কি বললাম? কোনো একটা অবজেক্টের মধ্যে কোনো একটা ওয়ার্ক পারফর্ম করা হলে, এটা যদি বল হয়, কোনো একটা ধরো ফ্লেক্সিবল বল, খুব হার্ড না, সেটাকে আমি ফোর্স অ্যাপ্লাই করে একদম চেপে দিয়েছি, স্কুইজ করে দিয়েছি, তাহলে আমি ওয়ার্ক পারফর্ম করেছি, কারণ তার শেপ একটা ডিফর্মড হয়ে গেছে। তাহলে এই অবজেক্টের ওপরে বা এই বডির ওপরে যেই ওয়ার্কটা পারফর্ম করা হয়েছে তার এফেক্টটা এই অবজেক্টের মধ্যে এনার্জির হয়ে স্টোর করা থাকবে। এবার সেটার কিছু টাইপস থাকে, পোটেনশিয়াল না কাইনেটিক, আমরা এক্ষুনি জেনে নেব। বাট মেন ব্যাপারটা হচ্ছে এই অবজেক্টের মধ্যে এই ওয়ার্কের যে এফেক্টটা সেটা এনার্জি হয়ে স্টোর করা থাকছে। এটা গেল 1 নম্বর। সেকেন্ড পয়েন্ট কি? দ্য ওয়ার্ক ডান বাই দ্য বডি ডিক্রিজেস ইটস এনার্জি। তাহলে আমি যদি নিজেকে অবজেক্ট বলি, আমি একটা বলকে স্কুইজ করে তার ডিফর্মেশন করে দিয়েছি, এরকম ধর একটা হয়ে গেছে বলটা। তাহলে আমি একটা অবজেক্ট নিজেকে বলতে পারি, আবার বলটাকে একটা অবজেক্ট বলতে পারি। যদি আমি এইভাবে জিনিসটাকে বুঝি, তাহলে আমি যখন এই বলটাকে অবজেক্ট হিসেবে দেখছি তখন বলটার মধ্যে এনার্জিটা স্টোরড হয়েছে, কিন্তু আমি তো আমার তরফ থেকে আমার এনার্জিটাকে কাজে লাগিয়ে আমি সেই কাজটা করেছি, তাহলে আমার এনার্জিটা কি হলো? ডিক্রিজড হলো। তাহলে সেই রকমই কোনো একটা বডি বা কোনো একটা অবজেক্ট বা কোনো একটা সাবস্টেন্স যখন কোনো একটা ওয়ার্ক পারফর্ম করে তার এনার্জিটা ডিক্রিজড হয়। বোঝা গেল? নাও রিলেশনশিপ বিটুইন ওয়ার্ক অ্যান্ড এনার্জি। টু ডু মোর ওয়ার্ক মোর এনার্জি ইজ নিডেড। অবভিয়াসলি আমরা বেশি কাজ করতে গেলে বেশি আমাদের এনার্জি দরকার। দেয়ারফোর দেয়ার ইজ আ ডিরেক্ট রিলেশনশিপ বিটুইন দ্য ওয়ার্ক অ্যান্ড দ্য এনার্জি। The work done on a body in changing its state is said to be the energy possessed by the body. যেটা এক্ষুনি বলা হলো যে কোনো একটা অবজেক্টের ওপরে, অন দ্য অবজেক্ট যদি কোনো একটা ওয়ার্ক পারফর্ম করা হয়, তাহলে সেই অবজেক্ট বা বডির মধ্যে সেই এনার্জিটা স্টোর করা থাকবে বা পোজেসড থাকবে। ইফ আ বডি অ্যাট রেস্টিং স্টেট ইজ মেড টু মুভ, কোনো একটা ফুটবল হোক, ক্রিকেট বল হোক বা এনিথিং, কোনো একটা অবজেক্টকে সেটা প্রথমে রেস্টিং ফেজ বা স্ট্যাটিক স্টেটে ছিল। নাও এবার যদি আমি কোনো একটা ওয়ার্ক পারফর্ম করি, কোনো একটা ফুটবল ছিল ওটাকে আমি একটা কিক করলাম, তাহলে আমি একটা ওয়ার্ক পারফর্ম করলাম। ওয়ার্ক ইজ ডান অন দ্য বডি অ্যান্ড দ্য বডি ইন মোশন possesses এনার্জি ইকুয়াল টু দ্য ওয়ার্ক ডান অন ইট। খুব ইজিলি যদি আমি বলি, দুটো ফুটবল রয়েছে, যদিও ওটা ফুটবলের মতন দেখতে লাগছে না, বাট স্টিল দুটো ফুটবল রয়েছে, এখানে দুটো আলাদা শেপ আলাদা সাইজ, বাট এটা মনে করো যে দুটোই সেম, মানে সেম ফুটবলই আমি নিয়েছি দুটো, বা আমি একটা ফুটবলকেই দুবার করে নিয়ে পারফর্ম করেছি। কিরকম? একটা ফুটবলকে আমি জাস্ট অল্প একটু কিক করলাম, তাহলে ও যতটা ডিস্টেন্স যাবে বা যতটা আমি ওয়ার্ক পারফর্ম করছি তার থেকে অনেক বেশি ওয়ার্ক পারফর্ম করেছি আমি সেকেন্ড টাইম বা সেকেন্ড ফুটবলের ক্ষেত্রে। কিরকম? এখানে আমি
হালকা করে একটা কিক করেছি, আর এখানে আমি একটা জোরে কিক করেছি, তাহলে কোথায় বেশি ওয়ার্ক পারফর্ম হচ্ছে? অবভিয়াসলি এটার মধ্যে। তাহলে এর মধ্যে যতটা বেশি আমি ওয়ার্ক পারফর্ম করেছি, তার মানে এর মধ্যে কিন্তু ততটাই বেশি এনার্জি পজেসড থাকবে। অ্যান্ড এই রেজাল্টটা কি হবে না, এই বলটা যেহেতু অল্প ওয়ার্ক পারফর্ম করা হয়েছে এর উপরে, একটু দূর গিয়ে থেমে গেল। কিন্তু এই বলটার উপর অনেক বেশি ওয়ার্ক পারফর্ম করা হয়েছে, যার জন্য সেই ওয়ার্কের যে এফেক্টটা বা সেই ওয়ার্কটাই ওর মধ্যে এনার্জি হয়ে পজেসড রয়েছে বা স্টোর করা রয়েছে, সেই এনার্জিটাকে কাজে লাগিয়ে ও অনেকটা দূরে চলে যাবে। তাহলে এইভাবে আমরা বুঝতে পারি যে যত বেশি ওয়ার্ক পারফর্ম করা হবে কোনো একটা অবজেক্টের উপর, সেই ওয়ার্কটাই কিন্তু সেই অবজেক্টের মধ্যে স্টোর করা থাকবে, এবং সেটা যত বেশি হবে সেটার অ্যামাউন্টটাও, মানে এনার্জির পজেসড তার অ্যামাউন্টটাও বেশি হবে। অ্যান্ড ইট ইজ ইকুয়াল, যতটা আমি ওয়ার্ক পারফর্ম করব ততটাই এনার্জি ওর মধ্যে স্টোর করা থাকবে। বোঝা গেল? নেক্সট হচ্ছে এনার্জির ইউনিটস। ওকে, তো এসআই ইউনিট এখানেও জুল, কারণ ওয়ার্ক আমি পারফর্ম করেছি যতটা, ততটাই এনার্জি পজেসড রয়েছে, তো দুটো তো সেমই, তার জন্য এখানেও কিন্তু এনার্জির ইউনিট জুল। অ্যান অবজেক্ট ইজ সেইড টু পজেস 1 joule এনার্জি when it does 1 joule work or the same amount of work is done on the object। কখন আমরা বলতে পারি যে কোনো একটা অবজেক্টের মধ্যে 1 joule এনার্জি রয়েছে বা ছিল? যখন কোনো একটা অবজেক্ট নিজে 1 joule ওয়ার্ক পারফর্ম করলো, অথবা সেই অবজেক্টের ওপর 1 joule ওয়ার্ক পারফর্ম করা হয়েছে। দুটো পসিবিলিটি হতে পারে, কি কি? যখন কোনো একটা অবজেক্ট নিজে 1 joule ওয়ার্ক পারফর্ম করলো, এটা একটা অপশন। আরেকটা, যখন ওই অবজেক্টের ওপরে, অন দ্য অবজেক্ট, যখন 1 joule ওয়ার্ক পারফর্ম করা হবে। এই দুটোর মধ্যে যদি একটাও হয়, তখনই আমি বলতে পারি যে 1 joule এনার্জি সেই অবজেক্টের মধ্যে ছিল বা আছে। বোঝা গেল? নাও মেকানিক্যাল এনার্জি। এবার এই মেকানিক্যাল এনার্জির দুটো টাইপস রয়েছে। আগে আমাদের জেনে নিতে হবে হোয়াট ইজ মেকানিক্যাল এনার্জি। না, মেকানিক্যাল এনার্জি হচ্ছে the energy which is possessed by a body due to its state of rest or motion। এই যে রেস্ট অর মোশন, এই দুটোর উপর ডিপেন্ড করে আমরা দেখব যে মেকানিক্যাল এনার্জির দুটো টাইপ রয়েছে। রেস্টিং স্টেটে যেই এনার্জিটা থাকে তাকে বলা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, আর মুভিং স্টেটে যেই এনার্জিটা থাকে বা ডিউ টু দ্য মোশন যে এনার্জিটা থাকে সেটাকে বলা হচ্ছে কাইনেটিক এনার্জি। এবং খুব ইম্পর্টেন্টলি, মেকানিক্যাল এনার্জি ইজ দ্য সামেশন অফ পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি। আর তার সাথে আরেকটা কথা বলতে হবে যে পোটেনশিয়াল এনার্জি, যেটাকে আমি পি ডট ই ডট দিয়ে বলতে পারি, আর কাইনেটিক এনার্জি, যেটাকে আমি কে ডট ই ডট দিয়ে বলতে পারি, এই দুটোর মধ্যে কিন্তু ইন্টার কনভার্সন হয়, মানে কিছুটা পোটেনশিয়াল এনার্জি বা পুরোটাই পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হতে পারে, অথবা কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জিতে কনভার্টেড হতে পারে। এই প্রসেসটা কিন্তু ইন আওয়ার ডেইলি লাইফ হয়েই যাচ্ছে, কখনো না কখনো কোনোভাবে এটা হচ্ছেই, আমরা হয়তো অতটা খেয়াল করি না, বাট এটা হয় সব সময় কম বেশি। তো আগে যদি আমরা দেখি পোটেনশিয়াল এনার্জি কি, এনার্জি উইচ ইজ পজেসড বাই আ বডি ডিউ টু ইটস রেস্ট অর পজিশন। একদম রেস্টিং ফেজে যেই এনার্জিটা সেই অবজেক্ট বা বডির মধ্যে থাকে, দ্যাট ইজ কল্ড ইটস পোটেনশিয়াল এনার্জি। ওয়ার্ক ডান অন দ্য বডি ইজ স্টোরড ইন দ্য বডি ইন দ্য ফর্ম অফ পোটেনশিয়াল এনার্জি। একটু আগেই বলেছিলাম না যে কোনো একটা অবজেক্টের ওপরে ওয়ার্ক ডান করা হচ্ছে, সেই অবজেক্টের মধ্যে সেই এনার্জিটা স্টোর থাকছে, সেটাকে ইউজ করে ও হয় এগিয়ে যাচ্ছে বা কিছুটা গিয়ে থেমে থাকছে, মানে ওর মধ্যে কিছুটা এনার্জি স্টোর থাকছে। এবার এই এনার্জি স্টোর কিভাবে থাকছে সেটা আমরা পরে বলেছিলাম। তো এই এনার্জিটা কিন্তু পোটেনশিয়াল এনার্জি হিসেবে থাকছে। কেন? কারণ আমি ধরো একটা বলকে যদি স্কুইজ করি, যেটা আমরা একটু আগে বললাম যে একটা বল রয়েছে, সেটাকে যদি আমি এরকমভাবে স্কুইজ করে দিই, তার মানে কি ওর শেপটা চেঞ্জড হয়েছে, কিন্তু ওর মোশন নেই, ওর মুভমেন্ট নেই। তার মানে ওর মধ্যে যে এনার্জিটা স্টোর করা রইল এখন, দ্যাট ইজ ইটস পোটেনশিয়াল এনার্জি।
বোঝা গেল? নাও দিস পোটেনশিয়াল এনার্জি ইজ অফ টু টাইপস। কি কি? একটা হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। এখানে দেখো বাচ্চাটা কি করেছে, এই গাছের যে ব্রাঞ্চটা, গাছের ডালটা, এটাকে নিয়ে এরমভাবে ঝুলছে, ঝুলে ঝুলে খেলা করছে। এবার ঝুলতে ঝুলতে বা যখন ও হ্যাং করেছিল, হয় অ্যাক্সিডেন্টালি বা ও নিজে থেকেই এই ব্রাঞ্চটাকে ছেড়ে দিয়েছে। তখন কি হবে? অটোমেটিক্যালি কিন্তু ব্রাঞ্চটা উল্টো দিকে স্প্রিং এর মতন চলে যাবে। এটা কিন্তু আমরা দেখেছি, তাই না? তো আমরা অনেক সময় একটুখানি টান দিই, দেখা যায় ব্রাঞ্চটা উপর দিকে আবার টং করে উঠে চলে গেল। তো এই যে উঠে চলে যাচ্ছে আবার ব্রাঞ্চটা উপরের দিকে, এটা কেন হচ্ছে? কারণ ওর মধ্যে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি স্টোর ছিল, সেটা কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হয়ে উপরে চলে গেছে। এই জিনিসটাকে আমরা একটু বুঝে নিই। কি হচ্ছে? দ্য এনার্জি উইচ ইজ স্টোরড ইন অ্যান অবজেক্ট ওয়েন ইট ইজ টেম্পোরারিলি ডিফর্মড। তাহলে গাছের এই ডালটাকে ধরে যখন ও ঝুলে গেছিল, তখন এই যে গাছের ডালটা, তার শেপ বা তার যে পজিশন কিছুটা চেঞ্জড হয়ে গেছিল, সেটা টেম্পোরারিলি, পার্মানেন্টলি না। বা যখন আমরা স্ট্রেচ করছি, এখানে স্ট্রেচ করাই হয়েছে, বা কোনো একটা রাবার ব্যান্ড, সেটাকে আমি স্ট্রেচ করেছি, সেটাও কিন্তু টেম্পোরারিলি। তাহলে রাবার ব্যান্ডটা আগে এরকম ছিল, এখন দেখা গেল এতটা বড় হয়ে গেছে স্ট্রেচড হয়ে। তাহলে এই স্ট্রেচিং এর জন্য বা কম্প্রেস করার জন্য কোনো একটা স্প্রিং রয়েছে, সেটাকে আমি কম্প্রেস করেছি। এরকম স্প্রিংটা ছিল, সেটাকে আমি কম্প্রেস করে এইটুকুন করে দিয়েছি। তাহলে এখানেও তার যে শেপটা বা তার যে পজিশনটা কিছুটা চেঞ্জড হয়েছে by any kind of external forces. When a spring is compressed, the work done on the spring is stored within the spring in the form of elastic potential energy. আমরা ইলাস্টিসিটি একটা টার্ম পড়ি না? তাহলে এই গার্ডার বা এই রাবার ব্যান্ড, এদের একটা ইলাস্টিসিটি রয়েছে, তাই জন্যই এটা স্ট্রেচড হচ্ছে, আবার আগের পজিশনে ফিরে আসছে। তাহলে এদের মধ্যে যেই টাইপ অফ পোটেনশিয়াল এনার্জিটা আমরা দেখতে পাই, দ্যাট ইজ কল্ড ইটস ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। যার জন্য আমি যদি এই স্প্রিং এর এখানে যদি একটা কোনো অবজেক্ট রেখে দিই, ধরো এটাকে আমি কম্প্রেস করে এরকম রেখে দিয়েছি, এবার এটা কম্প্রেসড রয়েছে, তার উপরে একটা অবজেক্ট রয়েছে, যেটাকে যখনই আমি এটাকে ছেড়ে দেব, ওটা কিন্তু এরকমভাবে নিজে তো স্ট্রেচড হয়েই যাবে, আর এই অবজেক্টটাকে উপরের দিকে পুশ করে দেবে। কেন? কারণ ওর মধ্যে যে পোটেনশিয়াল এনার্জিটা স্টোর করা ছিল, উইচ ইজ দ্য ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, যখনই আমি ওটাকে ছেড়ে দিলাম, তখন ওটাই আস্তে আস্তে কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হয়ে যাচ্ছে, কারণ ওর একটা মোশন চলে আসছে, মুভমেন্ট চলে আসছে ওর নিজের মধ্যে। তখন কিন্তু ও সেইটাকে কাজে লাগিয়ে এই অবজেক্টটাকে দূরে ছুঁড়ে ফেলে দেবে, মানে উপরের দিকে পুশ করে দেবে। এবার অবজেক্টটা পড়ে যাবে অবভিয়াসলি। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, যেটা গ্র্যাভিটি আমাদের উপর এফেক্ট ফেলছে। This type of potential energy is created due to the presence of gravitational force. To take an object from the Earth's surface to a height, work has to be done on the object. Due to this, gravitational potential energy gets stored within the object. এবার যদি আমরা সেটা পারপেন্ডিকুলারলি হেঁটে যাই, তাহলে বলা হয় যে না, কোনো তো কাজ করা হয়নি। কিন্তু ধরো আমি একটা পিঠে ভারী ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছি, তাহলে আমি তো উপরের দিকে উঠছি, তার মানে গ্র্যাভিটেশন আমাকে নিচের দিকে টানছে, আমি তার এগেনস্টে যাচ্ছি, তার মানে আমি কিন্তু কাজ করছি, কারণ এটা পারপেন্ডিকুলারলি হচ্ছে না। তো এই ধরনের যে এনার্জিটা, সেটাকে আমরা বলতে পারি পোটেনশিয়াল এনার্জি। কোন টাইপ? না, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। সাম এক্সাম্পলস অফ পোটেনশিয়াল এনার্জি কিরকম? এই যে স্প্রিং এর এক্সাম্পলটা এখানে দেওয়াই আছে। কম্প্রেস করা রয়েছে, যখনই এই কম্প্রেশনটাকে রিলিজ করে দেওয়া হলো, তখন কিন্তু এই কম্প্রেসড যে ভার্সনটা স্প্রিং এর, সেটা একদম স্ট্রেচড হয়ে যাচ্ছে, আর বল ফ্লাইজ অ্যাওয়ে অন রিলিজিং দ্য স্প্রিং। এই বলটা কিন্তু ফ্লাই করে চলে যাবে, এবার তারপরে পড়ে গেল জিনিসটা। সেকেন্ড ওয়ান ইজ ক্যাটাপাল্ট। এটা আমরা অনেকে হয়তো দেখে থাকতে পারি, আগে খুব খেলাধুলা করা হতো এসব নিয়ে। তো এখানে একটা ইলাস্টিক একটা রাবার ব্যান্ডের মতন একটা থাকে, তো সেখানে একটা কিছু পেবল বা
ছোট কোনো স্টোন জাতীয় কিছু জিনিসকে ওখানে একদম স্ট্রেচ করে পিছন দিকে এরকম টেনে আনা হয়, একটা সার্টেন ডিস্টেন্স পর গিয়ে ওটাকে জাস্ট ছেড়ে দেওয়া হয়। তখন দেখা যায় কি এই যে পেবল বা স্টোন যেটা এখানে রাখা হয়েছে একদম খুব স্পিডে এটা ছিটকে চলে যাচ্ছে। কেন? কারণ এই যে আমি রাবার ব্যান্ডটা রেখেছিলাম তার মধ্যে পেবলটাকে নিয়ে এটাকে টেনেছি, তাহলে এর মধ্যে একটা ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি স্টোরড হয়েছিল, সেটাকে কাজে লাগিয়ে ওর মধ্যে একটা মুভমেন্ট তৈরি হচ্ছে। হ্যাঁ, এবার তারপরে ওটা চেঞ্জড হয়ে যায়, প্রথমে মানে পোটেনশিয়াল এনার্জি থেকে কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হয়ে যায়, বাট প্রথমে স্টার্টিংটা হয়েছে কোথা থেকে, এই পজিশন থেকে, এবং তখন কিন্তু ওর মধ্যে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি ছিল। The compressed spring possesses potential energy due to its compressed state. If an object is placed on the compressed spring and then the spring is released, the object will fly away. Spring works on the object to move. And second one is, if a stone or pebble is placed on the stretched catapult, stretched version এ যদি রাখা হয়, it will be thrown away when the catapult will be restored at its original প্লেস। এটাকে যদি আমি অরিজিনাল প্লেসে আনার জন্য এই জিনিসটাকে ছেড়ে দিই তখন এটা ছিটকে বেরিয়ে যাবে। আচ্ছা, নেক্সট কি বলা হয়েছে, যে কোনো একটা এরকম নেইল রাখা হয়েছে কোনো একটা উডেন প্ল্যাঙ্কের ওপরে, একটা ছোট একটা কোনো স্টোন, মোটামুটি একটা ওয়েট রয়েছে সেরকম একটা স্টোনকে একটু হাইট থেকে ছেড়ে দেওয়া হলো যাতে সেই স্টোনটা এই নেইলের ওপরেই পড়ে। দেখা যাবে কি যে এই নেইলটা কিছুটা উডেন প্ল্যাঙ্কের মধ্যে একদম গেঁথে গেছে, মানে বসে গেছে জিনিসটা। কেন? কারণ এই যে অবজেক্টটা, এই যে স্টোনটা, সেটা একটা হাইটে রয়েছে ফ্রম দ্য আর্থ সারফেস। এই হাইটে থাকা মানেই তার মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি থাকবে। যখনই সেটা আর্থ সারফেস থেকে কিছুটা উপরে থাকছে তখন আমরা জানি এর মধ্যে কিছুটা পোটেনশিয়াল এনার্জি স্টোরড থাকবে। যখনই সেটাকে আমি ছেড়ে দিলাম সেই পোটেনশিয়াল এনার্জিটাই কনভার্টেড হচ্ছে কাইনেটিক এনার্জিতে। যখন ওর মোশনটা শুরু হচ্ছে সেই ফোর্সটা অ্যাপ্লাই করে বা সেই এনার্জিটা অ্যাপ্লাই করে যখন পড়ছে তখন কিন্তু ওই নেইলটাকে পুরোপুরিভাবে বা কিছুটা উডেন প্ল্যাঙ্কের মধ্যে একদম গেঁথে দিচ্ছে। A stone if placed at a height has potential energy due to its position at height. তাহলে এখানে আমরা কোন টাইপ অফ পোটেনশিয়াল এনার্জি দেখতে পাচ্ছি, না গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। এই স্টোনটাকে গ্র্যাভিটেশন নিচের দিকে টানছে, আমি সেটাকে আমার ফোর্স অ্যাপ্লাই করে উপরের দিকে ধরে রেখে দিয়েছি, এই জন্য এর মধ্যে তখন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কিন্তু স্টোরড রয়েছে। If it falls on a nail placed on a wood, the nail will get into the wood due to the potential energy stored in the stone. বোঝা গেল? আচ্ছা, নেক্সট হচ্ছে পুলিতে যখন এই জিনিসটা অনেক সময় ওয়েলস যদি কোথাও দেখে থাকো বা কারোর বাড়িতে থেকে থাকে, এটা কিন্তু আমরা দেখেছি যে কোনো একটা পুলি ইউজ করে যখন ওয়েল থেকে জল তোলা হয় তখন দেখা যায় কি একটা ভারী কোনো একটা অবজেক্টকে একটা দিকে আটকানো থাকে আর আরেকটা কোনো অবজেক্ট বা কন্টেনার সেটাকে অন্য একটা এন্ডে আটকানো থাকে। এবার কি হয়, এই ভারী অবজেক্ট যেটা, এই ভারী অবজেক্ট যেটা ওয়েট যেটা রয়েছে সেটাকে যখনই নিচের দিকে ফেলে দেওয়া হবে তাহলে এর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি ছিল কারণ এটা আর্থ সারফেস থেকে উপরে রয়েছে, আর যেহেতু হাইটে রয়েছে তাই জন্য ওর মধ্যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি স্টোরড রয়েছে। সেটা অ্যাপ্লাই করে ও পুরোপুরি যখন নিচের দিকে চলে আসছে, এটার এগেনস্টে যেটা রয়েছে, যেই অবজেক্টটা রয়েছে, ও কি করছে, ও নিচের দিকে আসছে আর এই অবজেক্ট বা এই কন্টেনার যেটার মধ্যে জল রয়েছে সেটাকে উপরের দিকে নিয়ে আসতে হেল্প করছে। তাহলে এই অবজেক্টটা চলে গেল নিচে আর এই অবজেক্টটা চলে আসলো উপরে। ইন আ পুলি when a falling stone reaches at the bottom of the weight at the other end lifts up due to the stored potential energy in the stone. যেহেতু এটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি ছিল ও ওইটাকে কাজে লাগিয়ে নিচের দিকে চলে গেল এবং যখন পজিশনটা চেঞ্জড হচ্ছে তখন কিন্তু ওই পোটেনশিয়াল এনার্জিটাই কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হচ্ছে। আমরা এক্ষুনি দেখবো কনভার্সনের ব্যাপারটা। ওকে, সো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির একটা ইকুয়েশন রয়েছে বা ফর্মুলা রয়েছে, সেটা আমাদের কিন্তু মনে রাখতে হবে কারণ এটা দিয়েও সেম নিউমেরিক্যালস আসবে। ঠিক আছে, 1 সেকেন্ড। ওকে,
তো it is measured by the amount of work done to move it up to that height against the force of gravity acting on the body. তাহলে কোনো একটা অবজেক্টের ওপর কোনো একটা ফোর্স আমি অ্যাপ্লাই করছি, করে এই অবজেক্টটাকে আমি গ্র্যাভিটেশনের এগেইনস্টে উপরে তুলে ধরে রেখেছি। তার জন্য ওর মধ্যে যে পোটেনশিয়াল এনার্জিটা স্টোরড হচ্ছে, দ্যাট ইজ ইটস গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। তাহলে এই অবজেক্টের মাস আমি বললাম যেটা এম কেজি, আমি জানি না কত, তাই জন্য আমি এম ধরে নিয়েছি। আর গ্র্যাভিটেশনাল ফোর্স সবসময় সেটাকে জি কনস্ট্যান্ট রাখা হয়। তাহলে যদি আমরা বলি যে এই অবজেক্টের ওপরে কতটা ফোর্স অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করা হয়েছে, না এম মাল্টিপ্লাইড বাই জি, যেটাকে আমরা এম জি বলি। কোথায় গেল? হ্যাঁ, দ্য অ্যাপ্লাইড ফোর্স অফ গ্র্যাভিটি অন এম কেজি অফ অ্যান অবজেক্ট দ্যাট ইজ এম জি নিউটন। এবার এর হাইট কতটা বা এটা কতটা ডিস্টেন্সে রয়েছে সেটাকে আমরা এইচ বলতে পারি। তাহলে কি কি, ফার্স্টে আমি অবজেক্টের মাস ক্যালকুলেট করলাম বা বলে নিলাম এটা হচ্ছে এম কেজি। নেক্সট আমি জানি এর উপর একটা গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে বা অ্যাপ্লাইড হচ্ছে, সেটাকে আমি জি জানি। তাহলে অ্যাকচুয়ালি এই অবজেক্টের ওপরে কতটা ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে, দ্যাট ইজ এম মাল্টিপ্লাইড বাই জি। এবার এই ফোর্সটা অ্যাপ্লাই যে করা হয়েছে, মানে গ্র্যাভিটি যে ফোর্স অ্যাপ্লাই করেছে তার এগেইনস্টে আমি ওকে এইচ হাইটে তুলে ধরে রেখেছি। তাহলে এই হাইটটা আমার লাগবে, কারণ আমরা জানি আমাদের ডিস্টেন্স লাগে, ওয়ার্কের ফর্মুলাতে আমরা তো এটা পড়েছি। আমি এই ওয়ার্কটাই ক্যালকুলেট করতে চাইছি যে আমি কতটা ওয়ার্ক পারফর্ম করে বা আমার কতটা এনার্জি দিয়ে আমি অবজেক্টটাকে উপরে তুলে ধরে রেখেছি। আমি ফোর্সটা পেয়ে গেছি এমজি, আর ডিস্টেন্স আমাকে জানতে হবে, তার জন্য আমাকে এটা জানতে হবে যে কতটা হাইটে এটাকে তুলে ধরে রাখা হয়েছে, দ্যাট ইজ ডিনোটেড বাই এইচ। তাহলে এই দুটোকে যদি আমি এখন মাল্টিপ্লাই করি কি হয়ে যাবে, এম জি এইচ, তাই তো? তাহলে এটাই অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে এই পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা। তাহলে ওয়ার্ক ডান ফোর্স হচ্ছে এমজি আর ডিস্টেন্স হচ্ছে এইচ, দেয়ারফর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে মাস ইন্টু গ্র্যাভিটি ইন্টু হাইট। খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে ফ্যাক্টরস আপন উইচ পোটেনশিয়াল এনার্জি ডিপেন্ডস। কি কি? একটা হচ্ছে মাস অফ দ্য বডি, যত ওয়েট বেশি হবে তত আমাকে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। আর ইটস হাইট অ্যাবাভ দ্য গ্রাউন্ড, যেটা আমরা আগে এনার্জির ক্ষেত্রে দেখেছিলাম, এখানেও সেম। যত মাস বেশি হবে তত এনার্জি বেশি অ্যাপ্লাইড হবে, যত ডিস্টেন্স বেশি হবে, যদি আমাকে অল্প একটু ডিস্টেন্স কভার করতে হয় যতটা আমাকে এনার্জি দিতে হবে, বেশি ডিস্টেন্স হলে বেশি এনার্জি দিতে হবে। তো দুটোই কিন্তু ডিরেক্ট রিলেশনশিপ। নেক্সট এবার আসছে কাইনেটিক এনার্জি, যেটাকে আমরা দেখতে পাই কখন, না যখন মোশন হয়। কোনো একটা বডির মধ্যে যখন মুভমেন্ট আসে বা মোশন হয় তখন আমরা কাইনেটিক এনার্জিটা দেখতে পাই। এটার ইউনিট হচ্ছে জুল। ফ্যাক্টরস হচ্ছে কি কি, সেম, মাস অফ দ্য বডি অ্যান্ড স্পিড অফ দ্য বডি। এখানে আর ডিস্টেন্স না, এখানে হচ্ছে স্পিড অফ দ্য বডি। কেন? কারণ এখানে যেহেতু মুভমেন্ট বা মোশন রয়েছে তাই জন্য এখানে স্পিডটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। মাস অফ দ্য বডি, তাহলে গ্রেটার দ্য মাস হায়ার ইটস কাইনেটিক এনার্জি। আর স্পিড অফ দ্য বডি, যত বেশি স্পিড হবে তত কাইনেটিক এনার্জি বেশি হবে। এবার চলে আসছি আমরা কাইনেটিক এনার্জির যে এক্সপ্রেশন রয়েছে সেটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখানে হাফ তো হাফই, আর এম মানে হচ্ছে মাস, আর ভি মানে হচ্ছে স্পিড অফ দ্য অবজেক্ট, তার স্কোয়ার হবে। তো এই দুটো আর আগের যেটা ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডি দেখেছিলাম, খুবই ইম্পর্টেন্ট এই তিনটে এক্সপ্রেশনস বা ফর্মুলা, এগুলো দিয়ে কিন্তু আমরা নিউমেরিক্যালস করব। এক্সাম্পলস: মুভিং কার, রোলিং বল, সুইঙ্গিং পেন্ডুলাম, এটা আমরা দেখবো একটু পরেই, ফ্লাইং বার্ড, এগুলো সবই কিন্তু একটা মুভমেন্ট বা মোশনের মধ্যে রয়েছে, তাই জন্য এরা হচ্ছে কাইনেটিক এনার্জির একটা এক্সাম্পল। নাও ইন্টারকনভার্সন বা কনভার্সন অফ পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি। প্রথমে আসছে ল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। কি বলা হয়েছে? ইন অ্যাবসেন্স অফ ফ্রিকশন, যদি ফ্রিকশন না থাকে, এই জায়গাটা কিন্তু বাদ দিয়ে দিলে চলবে না।
In absence of friction, the sum of the potential and kinetic energies remains constant in spite of the change of potential energy into kinetic energy. কারণ এনার্জি কখনো নষ্ট হয় না বা নতুন করে তৈরিও হয় না, এটার ফর্মটা চেঞ্জ হয়। পোটেনশিয়াল এনার্জি থেকে সেটা কাইনেটিক এনার্জি হতে পারে বা কাইনেটিক এনার্জি থেকে সেটা পোটেনশিয়াল এনার্জি হতে পারে। এদের মধ্যে ইন্টার কনভার্সন চলে কখন, মানে এটা পুরোটাই হবে 100%ই হতে পারে, কিন্তু কখন হবে না, যদি তার মধ্যে ফ্রিকশন থাকে। কারণ ফ্রিকশন হলে সেটা কিছুটা হিট এনার্জি হয়ে বেরিয়ে যাবে, সেটাকে তো আমরা ক্যালকুলেট করছি না। তো তখন দেখা যাবে এই ফেনোমেননটা পুরোপুরিভাবে ফুলফিলড হচ্ছে না বা ফলো করছে না। কিন্তু যদি ফ্রিকশন বা অন্য কোনো ফ্যাক্টরস অ্যাপ্লাই করা না হয়, তখন পুরোপুরি যতটা পোটেনশিয়াল এনার্জি থাকবে সেটা কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হবে অ্যান্ড ভাইস ভার্সা। A stone positioned at a height has potential energy, একটা হাইটে রাখা হয়েছে তার মানে এটাকে পোটেনশিয়াল এনার্জি বলতে হবে। কারণ আমরা জানি হাইটে যদি কোনো একটা অবজেক্টকে রাখা হয় তার মধ্যে কোন এনার্জি রয়েছে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। When it starts to drop from that position, the potential energy stored in the stone gets converted into the kinetic energy. প্রথমে এই অবজেক্ট বা স্টোনের মধ্যে কোনো রকম কাইনেটিক এনার্জি ছিল না, যেটা ছিল সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, কারণ ওর মধ্যে কোনো মোশন বা মুভমেন্ট ছিল না। কিন্তু যখনই ওটা নিচের দিকে ফল করা স্টার্ট করেছে, তার মানে কি ওর মধ্যে একটা মোশন এসছে, এখান থেকে এই পজিশনে চলে এসছে, ওর মধ্যে একটা মোশন আসছে। এই মোশনের জন্য, ডিউ টু দিস মোশন, ওর মধ্যে কিন্তু কাইনেটিক এনার্জি তৈরি হচ্ছে। কোথা থেকে না, ওই ওই যে ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জিটা ছিল সেটাই কনভার্টেড হচ্ছে কাইনেটিক এনার্জিতে। কিছুটা হবে, তারপরে কিছুটা হবে, এরকম করতে করতে একটা টাইমে দেখব পুরো পোটেনশিয়াল এনার্জিটাই ওর মধ্যে কিন্তু কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হয়ে গেছে। নেক্সট, আ wound আপ ওয়াচ হ্যাজ পোটেনশিয়াল এনার্জি, যেটাকে দম দেওয়া ঘড়ি আগে বলা হতো, যে ওই wound আপ করার পরে ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জিটা স্টোর করা থাকতো, সেটাকে কাজে লাগিয়ে যেই ঘড়ির যে কাঁটাগুলো থাকে আর্মসগুলোতে, আর্মসগুলো যে থাকে আওয়ার্স বা কি বলে মিনিটস, সেকেন্ড, হ্যান্ডস যেগুলোকে আমরা বলি, সেগুলো কিন্তু ওই পোটেনশিয়াল এনার্জিটাকে কাজে লাগিয়েই মুভ করতো। এখন যদিও এই ধরনের ঘড়ি খুব একটা আমরা দেখতে পাই না, তো তখন কিন্তু এই ফেনোমেননটা খুব ভালো বোঝা যেত। ওয়েন ইট স্টার্টস টু আনওয়াইন্ড, যখন ওই উন্ড করা যে জিনিসটা যখন খুলতে থাকছে, দ্য পোটেনশিয়াল এনার্জি ইজ কনভার্টেড ইন্টু কাইনেটিক এনার্জি, এই কাইনেটিক এনার্জিটাকে ইউজ করেই কিন্তু আর্মসগুলো বা হ্যান্ডসগুলো রোটেট করতো। বোঝা গেল? নেক্সট হচ্ছে ওয়েন আ স্ট্রেচড বো ইজ রিলিজড, অনেকটা ওই ক্যাটাপাল্টের মতনই। তাহলে যখনই একটা স্ট্রেচ করা ভার্সন রয়েছে, সেটা মানে বোটা যখন স্ট্রেচ করা রয়েছে তখন ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর করা রয়েছে, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। যখনই আমি ওটাকে ছেড়ে দিচ্ছি সেটাই কনভার্টেড হচ্ছে প্রথমে কাইনেটিক এনার্জিতে, সেটাকেই কাজে লাগিয়ে কিন্তু অ্যারোটা চলে যাচ্ছে বা অ্যারোটা মুভ করছে। নাও ভার্টিক্যাল ফ্রি ফল অফ আ বল, এটা একটু ভালো করে দেখব। একটা অবজেক্ট বা একটা বলকে পজিশন এ তে প্রথমে রাখা হয়েছে। এবার যখন পজিশন এ তে ওকে রাখা হয়েছে, ওর মধ্যে কি কোনো কাইনেটিক এনার্জি থাকবে? অবভিয়াসলি না, কারণ ও একটা হাইটে আছে, ওর মধ্যে কোনো মুভমেন্ট, মোশন কিচ্ছু নেই, স্পিড কিছুই নেই। তাহলে ওর মধ্যে যেটা আছে দ্যাট ইজ কল্ড পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড স্পেসিফিক্যালি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। যখন এই বলটা আস্তে আস্তে নিচের দিকে পড়বে, আমরা খুব ভালোভাবে হয়তো ওটাকে মানে ধরে ধরে আলাদা করে ফলো করতে পারবো না, কিন্তু যদি আমি এইভাবে ভাবি, বলটা কি একবারেই ধুম করে নিচে পড়ে গেছে? না, ও কিন্তু এরকম প্রত্যেকটা পজিশন ফলো করে 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 নিচের দিকে এসেছে, এরকম করতে 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 আলটিমেটলি নিচে এসে পড়েছে। তো আমি যখনই দেখতে পাচ্ছি যে এই পজিশনটা যখন নিচের দিকে চেঞ্জড হয়ে আসছে, পজিশনটা যখন চেঞ্জড হচ্ছে, ওর মধ্যে মোশন আসছে, ওর মধ্যে কাইনেটিক এনার্জি তৈরি হচ্ছে, তাহলে কিছুটা এনার্জি, কোন এনার্জি? পোটেনশিয়াল এনার্জি, দ্যাট উইল বি কনভার্টেড ইন্টু কাইনেটিক এনার্জি। কিছুটা, যখন এরকম মিডিল কোনো একটা পজিশনে থাকবে। তাহলে
প্রথমে ওর মধ্যে শুধু পোটেনশিয়াল এনার্জি ছিল, এখন ওর মধ্যে পোটেনশিয়াল প্লাস কাইনেটিক দুটোই আছে। আলটিমেটলি যখন ও গ্রাউন্ডে এসে টাচ করছে তখন দেখা যাচ্ছে কি ওর মধ্যে শুধু কাইনেটিক এনার্জি রয়েছে। কেন? কারণ ও কিন্তু এখন একদম গ্রাউন্ডের সাথে লেগে রয়েছে, তাহলে কোনো রকম হাইট নেই। কাজেই পুরোটা যতটা ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি ছিল পুরোটাই এখন কনভার্ট হয়ে গেছে ইনটু দ্য কাইনেটিক এনার্জি। ইফ আ বল ইজ প্লেসড অ্যাট আ হাইট and subjected to fall, the potential energy stored in it due to its position starts to change into kinetic energy. When the ball is falling, at that time, some amount of potential energy has already been converted into kinetic energy. যখন ফল করা জাস্ট স্টার্ট করেছে তখন কনভার্সনটা শুরু হয়ে গেছে। When it finally reaches the ground, there is only kinetic energy. কেন? কারণ কোনো রকম হাইট নেই। আর এই যে এতক্ষণ ধরে পোটেনশিয়াল এনার্জিটা কনভার্টেড হচ্ছিল এখন দেখা গেল পুরোটাই কনভার্টেড হয়ে গেছে ইনটু দ্য কাইনেটিক এনার্জি। নেক্সট হচ্ছে প্রোডাকশন অফ হাইড্রো ইলেকট্রিসিটি, যেটা খুব ইউজ করা হচ্ছে। ওয়েন ওয়াটার ইজ কালেক্টেড ইন আ ড্যাম অ্যাট আ হাইট, যখন ধরো ইট ইজ আ ড্যাম, এখানে ওয়াটার কালেক্ট করে রাখা হয়েছে এবং এটাকে কিন্তু একটা হাইটে রাখা হয়েছে যাতে এর মধ্যে potential energy store করা থাকে। Potential energy is stored in it when water is made to fall on a turbine। যখন এই ওয়াটারটাকে ছেড়ে দেওয়া হচ্ছে, ফল করছে, এই টারবাইনটাকে গিয়ে হিট করছে, তখন কি হবে? সেটা চেঞ্জেস ইনটু কাইনেটিক এনার্জি which makes the turbine to rotate। তাহলে ওর মধ্যে ছিল গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, সেটা যখনই নিচের দিকে নেমে যাচ্ছে আস্তে আস্তে ওটা কাইনেটিক এনার্জি হয়ে যাচ্ছে, টারবাইনে গিয়ে সেটাই ওকে হিট করতে হেল্প করছে। ইফ আর্মেচার অফ আ ডায়নামো is connected to the turbine, হাইড্রো ইলেকট্রিসিটি ইজ প্রডিউসড। এবার এই আর্মেচার ডায়নামো এগুলো হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি করার ক্ষেত্রে কিছু পার্টস, সেগুলো এখানে লাগে। যে টারবাইনের সাথে যদি কোনো একটা ডায়নামো ফিক্স করা থাকে বা কানেক্টেড থাকে, তার আর্মেচার থাকবে, সেটাও এরকম ঘুরতে 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 আলটিমেটলি হাইড্রো ইলেকট্রিসিটি প্রডিউসড হবে। আমাদের মেন জায়গা কোনটা? যে এই যে পোটেনশিয়াল এনার্জি সেটাই কনভার্টেড হচ্ছে কাইনেটিক এনার্জিতে এবং সেটাই হিট করতে হেল্প করছে কাকে? না টারবাইনটাকে, এবং টারবাইনকে হিট করার পর ও রোটেট করতে স্টার্ট করবে, সেই রোটেশনের থ্রুতে হাইড্রো ইলেকট্রিসিটি প্রডিউসড হচ্ছে। নেক্সট ওয়ান ইজ সুইঙ্গিং অফ পেন্ডুলাম। ওকে, এটা একটু দেখব। পজিশন এ তে প্রথমে এই যে বব অফ দ্য পেন্ডুলাম, যদি কেউ দেখে থাকো পেন্ডুলাম ক্লক, এটা নিশ্চয়ই জানবে যে এইটা হচ্ছে ওই সেকেন্ডের মতন টং টং করে এরকম ভাবে দুলতে থাকে, একবার এই দিকে যায় আবার এই দিকে আসে, ঠিক আছে? তো এই যে বব, যেটা 1 সেকেন্ড, এই ববটা পজিশন এ তে রয়েছে। প্রথমে ববটা এই পজিশন এ থেকে যাচ্ছে কোথায়? পজিশন বি তে। তো পজিশন বি যদি আমি প্রথমে ধরি, এটা একটা হাইটে রয়েছে, তার মানে ওর মধ্যে কি থাকবে? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। এবার এই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটাকে কাজে লাগিয়ে যখন ও এখান থেকে ফল করা স্টার্ট করছে তখন কি হচ্ছে? এটা কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হচ্ছে। কাইনেটিক এনার্জি হচ্ছে 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 এই যেই পজিশন এ তে চলে এলো, দেখা গেল ওর মধ্যে পুরোটাই কাইনেটিক এনার্জি হয়ে গেছে। কেন? কারণ এখন ওর মধ্যে কোনো আর গ্রাউন্ডের থেকে ডিস্টেন্স নেই, কোনো হাইটও নেই, আর যতটা পোটেনশিয়াল এনার্জি ছিল পুরোটাই হয়ে গেল এখন কাইনেটিক এনার্জি। তাহলে আমরা এখানে যখন আসবো দেখতে পাবো শুধুমাত্র কাইনেটিক এনার্জি রয়েছে। এবার কাইনেটিক এনার্জি মানে কি? ওকে একটা মুভ করতে হেল্প করবে, ওর মধ্যে মোশন আনতে হেল্প করবে। সেই কাইনেটিক এনার্জিটাকে ইউজ করেই ও ঠিক এর উল্টো দিকে চলে যাচ্ছে এবং এখানে যতটা যেই পজিশন অবধি থাকবে পজিশন বি, ঠিক অপোজিটে সেখানেই থাকবে পজিশন সি। মানে একটা এত দূর আরেকটা এইটুকুন সেটা না, ইকুয়াল ডিস্টেন্স কভার করে। তাহলে এই কাইনেটিক এনার্জিটাকে ইউজ করে ও চলে যাচ্ছে কোথায়? পজিশন সি তে। তাহলে যখন আবার যাচ্ছে কাইনেটিক এনার্জি যেতে যেতে কিন্তু পোটেনশিয়াল এনার্জিতে কনভার্টেড হচ্ছে। কেন? কারণ একটা হাইট তৈরি হচ্ছে। সেম পোটেনশিয়াল এনার্জি হয়ে গেল, এখন আর কাইনেটিক এনার্জি কিছুই নেই, কারণ কি পুরোটাই পোটেনশিয়াল এনার্জিতে কনভার্টেড হয়ে গেছে। এই পোটেনশিয়াল এনার্জিটাকে আবার ও কাইনেটিক এনার্জিতে কনভার্ট করবে, করে
সেটা সেটাকে ইউজ করে আবার নিচের দিকে নেমে আসছে আবার এই পজিশনে চলে আসলো। তাহলে সেই পোটেনশিয়াল এনার্জিটা পুরোটা আবার কাইনেটিক এনার্জি হয়ে গেল এবং আবার সেটা উল্টো দিকে চলে যাচ্ছে, মানে পজিশন বি এর দিকে চলে যাচ্ছে। এই ঘটনাটাই কিন্তু হয়েই যাচ্ছে বারবার করে, এটা এরকম ভাবে একবার এদিকে যায় একবার এইদিকে যায়, এরকম ভাবে এটা দুলতে থাকে। তো এখানে আমরা দেখতে পাই যে কিভাবে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির মধ্যে কিন্তু খুব র্যাপিড একটা চেঞ্জ হতে থাকে। তাহলে the pendulum is suspended from a steady support, একটা steady support থেকে suspend করা রয়েছে, ঝোলানো রয়েছে, when the bob of pendulum from its resting state, এখানে কোনটা resting state, পজিশন এ যেটা, স্লাইটলি মুভ টুয়ার্ড অ্যানাদার এন্ড, প্রথমে আমি ধরে নিলাম যে এটা সাপোজ এটা প্রথমে গেল পজিশন বি তে, ইটস হাইট ইনক্রিজেস হ্যাভিং পোটেনশিয়াল এনার্জি স্টোরড ইন ইট, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র পোটেনশিয়াল এনার্জি রয়েছে। when it is released from that point to come again at its initial point, তাহলে এখানে ইনিশিয়াল পয়েন্ট কোনটা, এখান থেকে চলে আসলো ইনিশিয়াল পয়েন্ট এ তে, the stored potential energy changes into kinetic energy, পুরোটাই কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হয়ে গেছে। অন কামিং টু দ্যাট ইনিশিয়াল পয়েন্ট অল দ্য এনার্জি গেটস কনভার্টেড ইন্টু কাইনেটিক এনার্জি, হেল্পিং ইট টু রিচ দি আদার এন্ড উইথ ম্যাক্সিমাম স্পিড। ওই কাইনেটিক এনার্জিটাকে ইউজ করে ও উল্টো দিকে অপোজিট এন্ডে কিন্তু ততটা ডিস্টেন্সই কভার করছে, এমন না যে এইদিকে বেশি এইদিকে কম, সেটা কখনোই হবে না। দিস চেঞ্জ অফ পোটেনশিয়াল অ্যান্ড কাইনেটিক এনার্জি কন্টিনিউস, এবং ববটাও কিন্তু ওরকমভাবে কাজ করে যাচ্ছে। নেক্সট ওয়ান ইজ রোলার কোস্টার, হয়তো আমরা অনেকে এটা রাইড করেছি। এখানে কি হচ্ছে, কোনো একটা কার প্রথমে রয়েছে পজিশন এ তে, আমি যদি পয়েন্টারটা ইউজ করি, প্রথমে রয়েছে পজিশন এ তে, তাহলে এটা একটা হাইটে রয়েছে, তার মানে ওর মধ্যে পুরোটাই পোটেনশিয়াল এনার্জি রয়েছে, দ্যাট ইজ ডিনোটেড বাই ই, পোটেনশিয়াল এনার্জিটাকে বলা হচ্ছে। ওখান থেকে যখন এটা ফল করা স্টার্ট করেছে, তার মানে পোটেনশিয়াল এনার্জিটা কনভার্টেড হচ্ছে ইন্টু কাইনেটিক এনার্জি, হতে হতে যখনই একদম বেস বা গ্রাউন্ডে চলে এসছে, পুরো পোটেনশিয়াল এনার্জিটাই কনভার্টেড হয়ে গেছে কাইনেটিক এনার্জিতে। তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি ই ছিল, পুরোটাই কনভার্টেড হয়ে গেল কাইনেটিক এনার্জি ই তে। সেই কাইনেটিক এনার্জিটাকে ইউজ করেই ও আবার উল্টো দিকে, মানে অ্যাকচুয়ালি উল্টো দিকে না, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কেন? কারণ কাইনেটিক এনার্জিটা ওকে মুভমেন্টটাকে কন্টিনিউ করতে হেল্প করছে। ওই কাইনেটিক এনার্জিটা যেতে 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 দেখা গেল সামনে আরেকটুখানি উঁচু জায়গা আছে, দ্যাট ইজ লোয়ার দ্যান দ্য প্রিভিয়াস ওয়ান, এর থেকে কিন্তু সি এর পজিশনটা নিচে থাকবে। ওকে, তো তা না হলে কিন্তু এই ফেনোমেননটা নাও হতে পারে, কারণ যেই কাইনেটিক এনার্জিটা আছে সেটাকে ইউজ করে ও অতটা আপরাইট করতে নাও পারে। ঠিক আছে, তো এইখানে দেখা যায় সি এর পজিশনটা কিছুটা নিচে থাকবে। তো এই পোটেনশিয়াল এনার্জিটার কিছুটা পার্ট কাইনেটিক এনার্জিতে, বা সরি কাইনেটিক এনার্জির কিছুটা পার্ট আবার পোটেনশিয়াল এনার্জিতে কনভার্টেড হবে। কেন? কারণ যখনই ও পজিশন সিতে চলে গেছে, দেখো কিছুটা হাইট তৈরি হয়েছে, তাই জন্য কাইনেটিক এনার্জির কিছুটা আবার তৈরি হয়ে যাবে পোটেনশিয়াল এনার্জিতে। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি ইন্টারকনভার্সন হচ্ছে। At position A, the car has only potential energy. When it starts to move and come to position B, all the potential energy converts into kinetic energy due to its motion. Because of this kinetic energy, the car continues to move and reaches position C, which is slightly higher than the previous one. এই B এর থেকে কিছুটা higher হবে, but A এর থেকে lower হবে, and reaches position C, which is slightly higher than the previous one. While doing it, so the potential energy begins to be formed again. এরকম ভাবে আবার potential energy কিছুটা ফর্ম করেছে, বোঝা গেল? এবার যেহেতু টোটালটা ছিল ই, তার থেকে কিছুটা পোটেনশিয়াল এনার্জি হয়েছে, যেটাকে আমরা ই ওয়ান বলছি। তাহলে সবসময় আমরা জানি কি এনার্জি তো একদম ফিক্সড থাকবে বা একদম কনস্ট্যান্ট থাকবে, তাহলে ই থেকে কিছুটা হয়ে গেছে পোটেনশিয়াল এনার্জি, তাই জন্য আমি কাইনেটিক এনার্জি পাচ্ছি ই মাইনাস ই ওয়ান। বোঝা গেল? নাও দের আর সাম ট্রান্সফরমেশন অফ এনার্জি। ফার্স্ট আসছে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি। ইলেকট্রিক্যাল এনার্জিটাকে
মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করা যায়। কীরকম? ইলেকট্রিক মোটর যেগুলো, সেখানে কিন্তু ইলেকট্রিক কারেন্ট আমরা ইউজ করি। সেই ইলেকট্রিক কারেন্ট ইউজ করে সেটাকে কয়েলের থ্রুতে পাঠানো হয় একটা ম্যাগনেটিক ফিল্ডে। সেখানে একটা টর্ক কাজ করে। টর্ক মানে হচ্ছে কোনো একটা অ্যাক্সিস, সেটাকে সেন্টারে রেখে কোনো একটা অবজেক্ট এরমভাবে ঘুরছে। তো সেই জিনিসটাকে বলা হচ্ছে টর্ক। মানে ধরো কোনো একটা নাট যখন আমরা টাইট দেই, তো সেটাকে কি করা হয়, একদম মাঝখানে পিভোটেড রাখা হয়। সেটাকে করে আমরা এরকমভাবে এই জিনিসটাকে এরকমভাবে রোটেট করি। তো তো এটাকে বলা হচ্ছে টর্ক। তাহলে ইন অ্যান ইলেকট্রিক্যাল মোটর, when electric current is passed in a coil pivoted in a magnetic field, a torque acts on the coil due to which it rotates. তার জন্য এইটা রোটেট করতে থাকে। The shaft attached to the coil also rotates. ওই কয়েলের মধ্যে একটা শ্যাফট থাকবে, সেটাও রোটেট করতে থাকবে। Thus electrical energy converts into mechanical energy. আলটিমেটলি কি হচ্ছে, এই টর্ক অ্যাপ্লাই করে বা টর্কের জন্য ইলেকট্রিক্যাল এনার্জিটা হয়ে যাচ্ছে কি মেকানিক্যাল এনার্জিতে। নেক্সট হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি টু হিট এনার্জি, যেটা আমরা জানি বাড়িতে যে হিটার থাকছে, গিজার থাকছে, টোস্টার থাকছে, আমরা ইলেকট্রিসিটির সাথে কানেক্ট করাচ্ছি বোর্ডে, তারপর ইলেকট্রিক কারেন্ট আসছে, ওখান থেকে তৈরি হচ্ছে হিট এনার্জি, যার জন্য হিটারে জল গরম হয়ে হিটারে আমরা ঘরটা গরম করতে পারছি, গিজারে জল গরম হয়ে যাচ্ছে, টোস্টারে আমরা ব্রেড টোস্ট করতে পারছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হিট এনার্জি। দ্য ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, এখানে কি হচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জি চেঞ্জেস ইনটু হিট এনার্জি ওয়েন দ্য কারেন্ট পাসেস থ্রু দ্য রেজিস্ট্যান্স ওয়্যার। এখানে রেজিস্ট্যান্স ওয়্যার থাকে, সেটার থ্রুতে যখন কারেন্ট পাস করে তখন দেখা যায় একটা হিট তৈরি হয়, যেটা আমরা ফ্রিকশনের ক্ষেত্রে বললাম যে যখন ফ্রিকশন হয় একটা হিট প্রডিউসড হয়। সেটাকে আমরা বলেছিলাম যে ডিসিপেটেড হয়ে গেছে, ওটাকে আমরা ক্যালকুলেট করব না। সবসময় ওটা নাও হতে পারে যে পোটেনশিয়াল এনার্জি পুরোটাই কাইনেটিক এনার্জি হয়ে গেল, একটু আগে আমরা পড়লাম। তো এখানে কিন্তু ওটাই দেখা যায় যে একটা রেজিস্ট্যান্স কাজ করছে বা ফ্রিকশন হচ্ছে, তার জন্য হিট এনার্জি প্রডিউসড হচ্ছে। নেক্সট হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি টু সাউন্ড এনার্জি, যেটা আমরা দেখতে পাই কোথায়, লাউড স্পিকারে। লাউড স্পিকারে এটা যখন রিসিভ করছে তখন একটা ইলেকট্রিক্যাল সিগন্যালকে রিসিভ করছে বাট ফ্রম দ্য মাইক্রোফোন, বাট ওটাকে কনভার্ট করছে কিসে, সাউন্ড এনার্জিতে। যখন কেউ ধরো মাইকে কথা বলছে, সেই কথাটা লাউড স্পিকারে শোনা যাচ্ছে, তাহলে যখন সে মাইকে কথা বলছে তখন সেটা ইলেকট্রিক্যাল সিগন্যাল, তার থ্রুতে মাইকের থেকে ওই ইলেকট্রিক্যাল সিগন্যালটা চলে যাচ্ছে লাউড স্পিকারে, সেখানে ওটা শোনা যাচ্ছে, সাউন্ড এনার্জিতে কনভার্টেড হয়ে গেছে। এটা কি হলো, ইলেকট্রিক্যাল এনার্জি টু সাউন্ড এনার্জি। এবার এর উল্টোটাও হতে পারে, মানে সাউন্ড এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি, মানে কি, কেউ মাইকে কথা বলছে, তার মানে তার গলার যে সাউন্ডটা সেটা মাইককে দিচ্ছে, তাহলে গলার সাউন্ড এনার্জিটা মাইকের ভিতরে গিয়ে হয়ে যাচ্ছে কি ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে মাইক্রোফোন ক্যাপচার্স ভাইব্রেশনস অফ সাউন্ড ওয়েভস অ্যান্ড কনভার্টস ইট ইনটু ইলেকট্রিক্যাল সিগন্যাল। তাহলে প্রথমে মাইক্রোফোনে কথা বলছে কেউ, এটাতে আসছে কি সাউন্ড ওয়েভ বা সাউন্ড এনার্জি, এবার মাইকের মধ্যে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি, সেটা যখন লাউড স্পিকারে যাচ্ছে, যখন যাচ্ছে সেটার থ্রুতে আমরা আবার শুনতে পাচ্ছি কি সাউন্ড এনার্জি। এইভাবে কিন্তু কনভার্সনটা হয়। নেক্সট হচ্ছে লাইট এনার্জি টু কেমিক্যাল এনার্জি, যেটা ফটোসিনথেসিসের থ্রুতে তৈরি হচ্ছে। লাইট এনার্জি ক্যাপচার করছে ফ্রম দ্য সানলাইট ইন দ্য ফর্ম অফ ফোটন, সেটাকে ফটোসিনথেসিসের থ্রুতে গ্লুকোজ তৈরি করে কেমিক্যাল এনার্জিতে স্টোর করা থাকছে উইদিন দ্য প্লান্টস বডি। নেক্সট হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি টু লাইট এনার্জি। ইলেকট্রিক্যাল কারেন্ট passes through the electric bulb, converting the electrical energy to light energy, যার জন্য এই এত আলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট ওয়ান ইজ লাইট এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি ইন ফোটোস ইলেকট্রিক সেল, যেখানে লাইট সোর্স মানে সানলাইট সেটাকে ক্যাপচার করা হচ্ছে, করে সেটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা হচ্ছে এবং সেটাকে আমরা হাউস হোল্ড অ্যাক্টিভিটিসে কাজে লাগাতে পারি। যেমন সোলার সেলে হয় কি,
বা সিকিউরিটি অ্যালার্মস, অটোমেটেড সুইচ যেগুলো, এগুলোতে হয় কি লাইট এনার্জি সেটাকে ইউজ করে একটা সোলার সেল অ্যাক্টিভেটেড হচ্ছে বা সেখানে স্টোর করা থাকছে, সেটাকেই ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে আমরা আমাদের যা যা অ্যাপ্লায়েন্স রয়েছে, যা যা জিনিসপত্র রয়েছে সেগুলোতে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্টেড হয়ে, মানে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্টেড হয়ে আমরা কাজকর্ম করতে পারছি। নেক্সট আসছে মেকানিক্যাল এনার্জি টু হিট এনার্জি। দ্য মুভিং পার্ট অফ আ মেশিন গেটস হিটেড ডিউ টু দ্য ফ্রিকশন, যেটা আমরা একটু আগেই বললাম যে অনেকক্ষণ ধরো একটা কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে অনেকক্ষণ মেশিন কাজ করেই যাচ্ছে তখন কিন্তু ওটা গরম হয়ে যায়। আমাদের বাড়ির কথা যদি বলি, যে ফ্যান, সেটা অনেকক্ষণ ধরে যদি চলতে থাকে দেখবে কয়েলটা সেটা একটু গরম হয়ে যায়। কেন? ডিউ টু দ্য ফ্রিকশন। When water falls from a height, the potential energy stored in it changes to kinetic energy। অনেকটা উপর থেকে যখন পড়ছে, অনেকটা মানে হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার, তখন দেখা যায় যে নিচের দিকে যে জলটা পড়েছে জাস্ট, সেখানে জলটা কিছুটা হালকা গরম থাকে। কেন? কারণ ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি ছিল, সেটাকে অ্যাপ্লাই করে ও কাইনেটিক এনার্জিতে কনভার্ট করেছে, করে নিচের দিকে পড়েছে। তখন কি হয়? অন স্ট্রাইকিং দ্য গ্রাউন্ড আ পার্ট অফ কাইনেটিক এনার্জি চেঞ্জেস ইন্টু হিট এনার্জি, ডিউ টু হুইচ দ্য টেম্পারেচার অফ দ্য ওয়াটার স্লাইটলি ইনক্রিজেস। খুব সিগনিফিকেন্টলি বলবো না, বাট কিছুটা ইনক্রিজড হয়। নেক্সট ওয়ান ইজ হিট এনার্জি টু মেকানিক্যাল এনার্জি। স্টিম ইঞ্জিন যেগুলো ইউজ করা হতো, সেখানে কি করা হতো? ফার্স্টে কেমিক্যাল এনার্জি থেকে অফ দ্য ফুয়েল সেটাকে বানানো হতো হিট এনার্জি, মানে কোনো কোল, এটাকে বার্ন করে তৈরি হতো কি, মানে কোলের মধ্যে যে কেমিক্যালটা রয়েছে সেটাকে বার্ন করে তৈরি করা হতো হিট এনার্জি। এবার এই হিট এনার্জিটাকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করা হতো। তাহলে দেন দিস হিট এনার্জি ট্রান্সফর্মস ইনটু দ্য মেকানিক্যাল এনার্জি, হেল্পিং দ্য ইঞ্জিন টু পারফর্ম। এই যে এত গাড়ি ঘোড়া চলছে, কি কাজে লাগানো হচ্ছে? পেট্রোল, ডিজেল। এখন যদিও ইলেকট্রিক ভেহিকেল সেগুলো অনেকটা বেশি পপুলার হচ্ছে, বাট পেট্রোল, ডিজেল এগুলো কি ফুয়েল, তার মানে ওর মধ্যে কেমিক্যাল রয়েছে। কেমিক্যাল এনার্জিটা প্রথমে হিট এনার্জি হচ্ছে, তারপরে ওটাকে কাজে লাগিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে কি মেকানিক্যাল এনার্জি, কারণ মুভ করছে, তার মানে কাইনেটিক এনার্জি তৈরি হচ্ছে, তো ওটা তো একটা মেকানিক্যাল এনার্জিরই ফর্ম। নেক্সট হচ্ছে ডিসিপেশন অফ এনার্জি, যেটার কথাই বলা হচ্ছিল যে ডিউরিং দ্য কনভার্সন অফ এনার্জি ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার, পার্ট অফ ইট changes into either okay into some undesirable form. Part of it changes ওকে, এখানে না মানে দুবার হয়ে গেছে, ঠিক আছে, মানে লাইনটা ঠিক করে লেখা হয়নি বা কিছু একটা প্রবলেম হয়েছে। যে পার্ট অফ ইট মানে পার্ট অফ দ্য এনার্জি দ্যাট মে বি চেঞ্জড ইনটু সাম আনডিজায়ারেবল ফর্ম। ঠিক আছে, তো এই লাইনটা একটুখানি জাস্ট মডিফাই করে নিও, যে কিছুটা এনার্জি কোনো একটা আনডিজায়ারেবল ফর্মে চেঞ্জড হতে পারে ইন দ্য ফর্ম অফ হিট। দরকার নেই, বাট হিটটা প্রডিউসড হচ্ছে। ধরো এই যে ফ্যান ঘুরছে, হিট তৈরি হচ্ছে, তো আমার তো হিট তো দরকার নেই, আমি ফ্যান থেকে তো হিট চাই না, কিন্তু এটা তাও তৈরি হচ্ছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড আনডিজায়ারেবল। তাহলে কিছুটা এনার্জি ওই হিট এনার্জিতে কনভার্টেড হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলতে পারি এনার্জির ডিসিপেশন হচ্ছে, অর ইজ লস্ট ইনটু দ্য সারাউন্ডিং। কিছুটা সারাউন্ডিং এর মধ্যে নষ্টও হয়ে যেতে পারে, কিছুটা হিট প্রডিউস করে নষ্ট হয়ে যেতে পারে। তো এটাকেই বলা হচ্ছে ডিসিপেশন অফ এনার্জি। দিস আনইউজেবল পার্ট অফ এনার্জি ইজ কল্ড ডিগ্রেডেড ফর্ম অফ এনার্জি। এখানে একটা দেখানো হয়েছে পোটেনশিয়াল থেকে কাইনেটিক হচ্ছে, কাইনেটিক থেকে অন্যান্য ফর্মে এনার্জি ট্রান্সফর্মড হতে পারে। লাস্ট ওয়ান ইজ পাওয়ার। পাওয়ার আমরা কোনটাকে বলছি? রেট অফ ডুইং ওয়ার্ক বাই দ্য বডি। ওয়ার্ক পারফর্ম করা হচ্ছে এবং সেটা কতটা টাইমে পারফর্ম করা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে পাওয়ার। তাহলে এটার থেকে আমরা এসআই ইউনিট কীভাবে বলতে পারি? ওয়ার্ক পারফর্ম করা হচ্ছে, কতটা টাইমে পারফর্ম করা হচ্ছে, তার মানে ওয়ার্কের এসআই ইউনিট কি? জুল। আর টাইমের তো সবসময় সেটা এস হয়, তার মানে এখান থেকে এটা হচ্ছে জুল পার সেকেন্ড বা জুল সেকেন্ড ইনভার্স। ইট ইজ অলসো নোন অ্যাজ ওয়াট।
পাওয়ারকে আমরা ওয়ার্ক বাই টাইম দিয়ে ডিনোট করতে পারি, এইটাও কিন্তু লাগবে, ঠিক আছে? তাহলে এখানে কিছু অন্য কিছু ইউনিটস আছে। 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, 1 মেগাওয়াট মানে 10⁶ ওয়াট, যেটা আমরা জুল পড়েছিলাম, জাস্ট এখানে ওয়াটে কনভার্ট করেছে। বাট 1 হর্স পাওয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 746 ওয়াট। আর 1 কিলোওয়াট আওয়ার, এটাও মনে রাখতে হবে, 3.6 ইন্টু 10⁶ জুল, এটা কিন্তু জুল, ঠিক আছে? বাকিগুলো ওয়াট। নাও ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য পাওয়ার, অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বাই দ্য সোর্স, কতটা কাজ করা হয়েছে সেই অবজেক্টটার দ্বারা, বা সেই অবজেক্টটা কতটা ওয়ার্ক পারফর্ম করেছে, ইট ডিপেন্ডস আপন দ্যাট, অ্যান্ড অ্যালং উইথ দিস টাইম টেকেন বাই দ্য সোর্স। তাহলে কতটা ওয়ার্ক পারফর্ম করেছি এবং আমি কতটা টাইমে ওয়ার্কটা পারফর্ম করেছি, এই দুটোর ওপরেই ডিপেন্ড করছে পাওয়ার। If a machine does a work at faster rate in less time, that means more work is sent by it to do the work. মানে যত একটা মেশিন খুব কম সময় বেশি কাজ করবে, তার মানে সেই মেশিনের কাজ করার ক্ষমতাটা বেশি। একটা মেশিন সাপোজ 2 ঘন্টায় একটা কাজ করছে, আরেকটা মেশিন সেই কাজটাই 1 ঘন্টায় করছে, তো অবভিয়াসলি যেই মেশিনটা কম টাইমে করছে, তো তার এবিলিটি সেটা বেশি, দ্যাট মিনস মোর পাওয়ার ইজ সেন্ট বাই ইট টু ডু দ্য ওয়ার্ক। তার মধ্যে সেই এবিলিটি রয়েছে সেই পাওয়ারটা দেওয়ার মতন, যাতে ও কম সময়ের মধ্যে বেশি হোক বা ওই অ্যামাউন্ট অফ ওয়ার্কটাই করতে পারছে। ওকে, নাও এখানে একটা কম্পারিজন রয়েছে। ওয়ার্কের ডেফিনেশন হচ্ছে, ইট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য ফোর্স অ্যান্ড ডিস্টেন্স কভার্ড বাই দ্য অবজেক্ট ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স, মানে যেটাকে আমরা এফ ইন্টু ডি বলেছি। পাওয়ার কি? ইট ইজ দ্য রেট অফ ডুইং ওয়ার্ক, অ্যান্ড এনার্জি হচ্ছে ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক। দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে ফেলবে না। এনার্জি হচ্ছে যেটাকে কাজে লাগিয়ে আমরা কাজটা করছি, আর পাওয়ার হচ্ছে যখন আমরা কাজটা করছি সেটা কতটা টাইমে করছি। এই রেট কথাটা আসলেই না, RATE, এই রেট কথাটা আসলে একটা টাইমের কথা চলে আসে। ওকে, নেক্সট হচ্ছে, ইট ডাজ নট ডিপেন্ড অন টাইম। পাওয়ার অবভিয়াসলি ইট ডিপেন্ডস অন টাইম, অ্যান্ড এনার্জি অলসো ইট ডাজ নট ডিপেন্ড অন টাইম। আর যদি আমরা ইউনিটের কথা বলছি, তখন ওয়ার্ক হয়ে যাচ্ছে জুল, পাওয়ার হচ্ছে ওয়াট, এনার্জিও হয়ে যাচ্ছে জুল। তো এটা জাস্ট একটা ব্রিফ কম্পারিজন টাইপের দেওয়া আছে। এটাই আমাদের আজকের ক্লাস ছিল। খুব ভালো করে চ্যাপ্টারটা পড়বে, কারণ এখানে কিন্তু নিউমেরিক্যালস আসে। আমরা নিউমেরিক্যালসের আলাদা একটা ভিডিও আনবো খুব তাড়াতাড়ি। তো আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে জানাবে। নেক্সট চ্যাপ্টার খুব তাড়াতাড়ি আসছে। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো।